ধূপগুড়ি পৌঁছালাম। আর এখানে তোমাদেরকে টমটম গাড়ি দেখাই দাঁড়াও। আর এই যে এটা হলো হোটেল রুম। 100 পৌঁছে গেছি কোচবিহার। তো 140 কিলোমিটার পার করে আমরা চলে এসেছি রাজাদের শহর কোচবিহার। জানতাম, কিন্তু সামান্য একটা ছোট একটা মানে ফোন স্ট্যান্ড ওটাও ঢোকাতে দিল না। মানে আজকে আমরা টু হুইলার নিয়ে বেরিয়ে পড়েছি কোচবিহার যাওয়ার উদ্দেশ্যে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। তো চলো তোমাদের সাথে তাহলে রোড ট্রিপটা শেয়ার করি। তো শিলিগুড়ি থেকে কোচবিহারের দূরত্ব হলো 140 কিলোমিটার। তো এখন আমরা আছি হলো দেখো নৌকাঘাট মোড়ে। তো নৌকাঘাট মোড় থেকে আমরা জলপাইগুড়ির রাস্তা ধরে কিন্তু যাব। জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, তারপরে আমরা কোচবিহার পৌঁছে যাব। চলো তাহলে তোমাদের সাথে রোড ট্রিপটা শেয়ার করি। তোমরা যদি শিলিগুড়ি থেকে কোচবিহার বাসে যেতে চাও তাহলে কিন্তু শিলিগুড়ি জংশনে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে কিন্তু তোমরা বাস পেয়ে যাবে। আর তোমরা যদি ট্রেনে যেতে চাও তাহলে শিলিগুড়ি এনজিপি থেকেও কিন্তু তোমরা সকাল মানে 6:45টার দিকেও কিন্তু একটা ট্রেন পেয়ে যাবে। তোমরা ওটাতে করেও কিন্তু কোচবিহার পৌঁছে যেতে পারবে। তোমরা যারা শিলিগুড়ি থেকে কোচবিহার টু হুইলার নিয়ে যেতে চাও তাহলে কিন্তু এই রাস্তাটা খুবই সেফলি কিন্তু তোমাদেরকে গাড়ি চালাতে হবে, কারণ এই রাস্তা অনেক বড় বড় গাড়ি ঘোড়া চলে। বাসগুলো তো খুবই ওভারটেক করে, মানে স্কুটি বা বাইককে কিছু মনেই করে না। তোমরা কিন্তু যদি যাও এই রাস্তা দিয়ে টু হুইলারে খুবই কিন্তু সেফলি গাড়ি চালাবে। আর ফ্যামিলি নিয়ে আমি এটাই সাজেস্ট করব, তোমরা ট্রেনে বা বাসে ওখানে যাও। শিলিগুড়ি থেকে কোচবিহার যেহেতু 140 কিলোমিটারের একটু বেশি, তো সময় লাগবে হলো 3.5 থেকে 4 ঘন্টার মতন। আমরা কিন্তু সময় মানে আস্তে ধীরে থেমে থেমেই কিন্তু পৌঁছবো। তো এখন আমরা জলপাইগুড়ি পার করলাম। এখানে একটু জল বিস্কুট খাওয়া হচ্ছে। আমার সাথে খাওয়া গেছে, চলো। এখন আমরা পার করছি তিস্তা নদী। আর ওই যে দেখতে পাচ্ছ তিস্তা ব্রিজ, এখনই একটু পরে দেখতে পারবো ওখান থেকে একটা ট্রেন যাবে। আর আমরা যাচ্ছি এই পাশ দিয়ে, আর ট্রেনটা মানে আসবে সামনে দিয়ে আর কি। এত সুন্দর একটা মানে দৃশ্য লাগছিল আর কি দেখতে। ভাবলাম একটু দাঁড়াবো, কিন্তু গাড়িগুলো এত স্পিডে যাচ্ছিল সে কারণে দাঁড়ালাম না। একজন দেখো দেখতে পাচ্ছ সামনে দাঁড়িয়েও ছিল, কিন্তু ভাবছিলাম দাঁড়াবো, কিন্তু ভাবলাম যে না, দাঁড়ানো যাবে না। আর ওই যে দেখো গাড়িটা যাচ্ছে, ট্রেনটা খুব সুন্দর লাগছিল। কিন্তু তিস্তা নদীতে একটু জল মানে শুকিয়েছিল আর কি, জলই দেখা যাচ্ছিল না। পৌঁছালাম। তো এখন আমরা ধূপগুড়ি পৌঁছালাম। আর এখানে তোমাদেরকে টমটম গাড়ি দেখাই দাঁড়াও। ওই যে টমটম গাড়ি, ও দেখো টমটম গাড়ি দেখছো।
টমটম গাড়ি তো বলে নাকি? হ্যাঁ না না, এগুলোকে টমটমই বলে আমার যতদূর ধারণা, যায় না। কেমন? তো এখন আমরা ফালাকাটে পৌঁছে গেছি। পৌঁছে আগে ভাত খেয়ে নিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। চিকেন ভাত খেলাম, এই দোকানটার থেকে খুবই সুন্দর খাবার ছিল, মানে একদম বাঙালি খাবার খেলাম অনেকদিন পরে, খুবই মানে শান্তি তৃপ্তি করে খেয়ে এখন আমরা আবার বেরোচ্ছি। আর ফালাকাটার থেকে কিন্তু কোচবিহারের দূরত্ব হলো 40 কিলোমিটার। রাস্তার দুপাশে ক্ষেত আর ক্ষেত, কোথাও আলুর ক্ষেত, কোথাও শাক সবজির ক্ষেত, কোথাও শস্যার ক্ষেত, আর আমার এই পাশে সানসেট। মানে এত সুন্দর একটা মুগ্ধ করা পরিবেশ দেখতে দেখতে আমরা এগোচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো হলো আলু তোলা হচ্ছে ক্ষেতের থেকে, আর এগুলোই হলো ট্রাকে করে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় সেল হবে। ও আচ্ছা, এখান থেকে কোনো ইসে নাই। দেখছিস কোথায় পৌঁছে গেছি আমরা? পৌঁছে গেছি কোচবিহার। কোচবিহারে প্রবেশের মুখেই কিন্তু এই হেরিটেজ গেট, মানে চোখ ফেরানো যাবে না, এতটাই সুন্দর। সন্ধ্যার পরে কিন্তু তোমরা এখানে গেলে কিন্তু মুগ্ধ হয়ে পড়বে এর আলোতে। গেটটা দেখতে পাচ্ছ, দারুণ অপূর্ব লাগছে। রাজার শহর গেলে কিন্তু একদমই এটা মিস করবে না সন্ধ্যার পরে। এখন একটা ভালো হোটেল খোঁজার পালা। আর এই যে দেখতে পাচ্ছ, তোমরা যদি বাসে করে আসো তাহলে কিন্তু তোমাদেরকে এখানেই নামাবে। এটাই হলো বাস স্ট্যান্ড। তো আমরা এখন বাস স্ট্যান্ডের সোজা পথ ধরে এগোবো। তার আগে একটু ভাবলাম সাগর দিঘিটা ঘুরে আসি, কারণ রাত্রেবেলায় খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছ এই জায়গাটার নাম হলো সাগর দিঘি। তোমরা যদি যাও রাত্রেবেলায় কিন্তু জায়গাটা যাবে। আমরা এখন চলে আসলাম হোটেলে। আগে হোটেল থেকে একটু ফ্রেশ হয়নি, তারপরে ঘুরবো সাগর দিঘি। তো এই যে একদম মদন মোহনের সামনে আমরা হোটেল পেয়ে গেছি। আর এই যে এটা হলো হোটেল রুম 102। আর এসে এই যে ব্যাগ পত্র এখানে রাখা হয়ে গেছে, হেলমেট। আর এই যে এখানটা একটা টিভি আছে। আর এই যে এটা হলো বেড। বেডে আভাস ওর জ্যাকেটটা খুলে ফেলে দিয়েছে, ওটা গরম লেগে গেছে। আর দুটো বালিশ দিয়ে দিল, আর এক্সট্রা একটাই ছিল। এখানে জানলা, এখান থেকে রাস্তার ভিউ দেখা যাবে। এখানে একটা হাত ধোয়ার বেসিন আছে, একটা আয়নাও আছে। এই যে ওয়াশরুম, গিজার, সব কিছু আছে। চলো, এখানে টাওয়াল, একটা সাবান, আর এখানে একটা টেবিল রাখা আছে, তার উপরে একটা আয়না আছে, একটু বিছানা, একটা চেয়ারও আছে, যেটার উপরে এখন আমাদের সমস্ত জ্যাকেট জামা কাপড় রাখা হয়ে গেছে। আয়নাও আছে। এখান থেকে কিছু দেখা যাচ্ছে না ভিউ, কিন্তু সকালবেলা ভালো। তো 140 কিলোমিটার পার করার পর আমরা পৌঁছে গেছি এখন কোচবিহার। তো এখন আমরা ফ্রেশ হয়ে বেরোবো, হলো একটুখানি বাজার টাজারগুলো ঘুরে আসি। চলো তাহলে যাওয়া যাক। তো 140 কিলোমিটার গাড়ি চালিয়ে কেমন অভিজ্ঞতা হলো একটু বলো। মনে হয় না যে চলাইছে এত দূর। সত্যি? হ্যাঁ। কি বলে রে, আমার তো বসে বসে কোমর ব্যথা হয়ে গেছে। তোমার চালায় চালা হাত ব্যথা হয় নাই? বাহ, আমার রাইডার। ও এই জন্য তো। আর একজন শুয়ে পড়ছে। কোচবিহার বাবা লোকনাথ মন্দির।
তো হোটেলের পাশে রয়েছে একটা মন্দির দেখতে পাচ্ছ, তো এখানে আমরা একটুখানি দর্শন করে গেলাম। তারপরে চলে আসলাম হলো সাগর দিঘিতে। এখানে এসে কিন্তু এর মানে সাগর দিঘির মানে পাশটা হলো পুরো আগেকার দিনেই বিল্ডিং বাড়িগুলো, যেগুলো এখন হসপিটাল, ব্যাংক, তারপর অফিস সমস্ত কিছু রয়েছে। আর এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু রয়েছে, যার নিচে খুব সুন্দর সুন্দর ফুল গাছও ছিল। আর ওপাশটা রয়েছে সাগর দিঘি, যেটা সন্ধ্যের পরে অপূর্ব লাগে। লাইটগুলো এত সুন্দর মানে জলের সাথে মানে দেখা যায় আর কি, খুব সুন্দর লাগে। আর এই মানে জায়গাটাতে, দিঘিটাতে কিন্তু বিভিন্ন ধরনের পাখিও দেখা যায়। আর এর পাশে রয়েছে বিভিন্ন ধরনের ফাস্টফুডের দোকান। বাইরের থেকে এখন আমরা চিকেন পকোড়া নিয়ে আসলাম বাজার ঘুরে, রাতের খাবারও নিয়ে আসছি। মানে এটা খেয়ে নিয়ে গিয়ে তারপরে খাওয়া হবে রাতের খাবার। তো আমরা যে হোটেলটা নিয়েছি সেটা হলো একদম রাজবাড়ির সোজা রাস্তা এসে তোমাদেরকে বাঁ দিকে টার্ন হয়ে গেলেই তোমরা একটু এগিয়ে আসলেই কিন্তু দেখতে পারবে হিন্দুস্তান গ্র্যান্ড হোটেল। তো এই হোটেলেই আমরা আছি, খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তোমাদেরকে দেখালাম রুমগুলো। আর রাতের খাবারটাও দেখো আমরা প্যাক করে নিয়ে এসেছি। হোটেল রুমেই বসে আমরা রাতের খাবারটা সেরে ফেলবো। আর হোটেলের ডিটেলস জানতে হলে তোমরা ডেসক্রিপশনটা চেক করে নিও। আর দেখো সকাল হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, দেখো সকালবেলা এরকম ঠিক লাগছে। আমরা রেডি, এখন বেরোচ্ছি, চলো যাওয়া যাক তাহলে। তো সবার প্রথমে আমরা যাব হলো প্রভু মদনমোহন মন্দিরে, তারপর আমরা রাজবাড়ি ঘুরবো। চলো তাহলে যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি প্রভু মদনমোহন মন্দিরে। মানে গেটের অপোজিটে রয়েছে একটা ঝিল। তো এখান থেকে দেখো আমি ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হলো রাস্তার এই পার, আর ওই পার হলো মন্দিরটা। আমি ওখান থেকে নেমেই আগে ঝিলটার সামনে গেলাম, কারণ দেখতে খুব ভালো লাগছিল। আর রাস্তার পাশেই দেখতে পাচ্ছ ফুল প্রসাদের দোকান। তোমরা এখানে পুজো দিতে চাইলে সমস্ত কিছু আছে, এখান থেকে কিনে তোমরা পুজো দিতে পারবে। তো ঢুকেই আগে আমরা দেখো জুতোটা রেখে দিলাম। আর পুজো করতে গেলে তোমাদেরকে টিকিট কাটতে হয়, আর যদি তোমরা পুজো না করো তাহলে তোমাদেরকে টিকিট কাটতে হবে না। রাস পূর্ণিমাতে কিন্তু এই প্রভু মদনমোহন মন্দিরে কিন্তু বিশাল বড় করে পুজো হয়, বিশাল বড় করে মেলা বসে, এবং অনেক দূর দূর থেকেও কিন্তু অনেক ভক্তরা এখানে আসে। এই মদনমোহন মন্দির কোচবিহার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি 1885 থেকে 1889 সাল পর্যন্ত মহারাজা নৃপেন্দ্রনাথ দ্বারা নির্মিত। এই মন্দিরে দেবতাদের মধ্যে রয়েছে প্রভু মদনমোহন, মা কালী, মা তারা এবং মা ভবানী। এখানে কি ঠাকুর? তো মন্দির ঘুরে আমরা চলে আসলাম পেট পুজো করতে। এখানে নিয়ে নিয়েছি আলুর পরোটা, সাথে ছিল সর ভাজা, মিষ্টি, অনেক কিছু ছিল। খেয়ে দিয়ে আমরা এখন যাব রাজবাড়ি। এখানে আসলে পরে মোবাইল স্ট্যান্ড, গোপ্রো
বলেও নিয়ে আসবে না, না কোনো কিছুই এলাম না। ডিএসএলআর গোপ্রো জানতাম, কিন্তু সামান্য একটা ছোট একটা মানে ফোন স্ট্যান্ড ওটাও ঢোকাতে দিল না, মানে এরকম টাইপের। আশেপাশের লোকগুলোকে বললাম, দোকানদারগুলোকে একটু রাখো, তাও বলে 30-40 টাকা নাকি লাগবে ওটার জন্য, মানে এরকম টাইপের। দরকার কি, একটু দেরি হলো, পার্কিংয়ে ওখানে গাড়ি ছিল, ওখানেই রেখে আসলাম। তারপরে মানে মুডটাই একদম নষ্ট হয়ে গেছে এখানে ঢুকে, মানে এত রুলস। কি জন্য বললো? স্ট্যান্ডটার জন্য। ওই স্ট্যান্ডটা নিয়ে আসলে নাকি শুটিং করা যাবে, আর এমনি মোবাইল নিয়ে আসলে পরে শুটিং হবে না। তো রাজবাড়িতে প্রবেশ করতে গেলে তোমাদেরকে পার হেড 25 টাকা করে একটা টিকিট কাটতে হবে। আর ভিতরে যেতে গেলে তোমাদের শুক্রবার বাদে যে কোনো দিন তোমরা যেতে পারো, শুক্রবারে ভিতরটা বন্ধ থাকে, মানে মিউজিয়াম। আর পুরো মানে রাজবাড়িটা তোমরা ঘুরতে পারবে। আমরা গেছিলাম শুক্রবারে। ভর্তি টিয়া পাখি, সব টিয়া পাখি এগুলো। এই গাছটার মধ্যে পুরো ঝাঁক আছে। রাজবাড়ি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার শহরের একটি দর্শনীয় স্থান। এটি 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে এই রাজবাড়িটি তৈরি হয়েছিল। কুচবিহার রাজবাড়ি স্টক নির্মিত। এটি ক্লাসিক্যাল ওয়েস্টার্ন শৈলীর দোতলা ভবন। এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি সুন্দর ঝিল। এখানে কি হয়েছে? এই সেগুলো না, এগুলা পান কি যেন বলে, কস্তুরি পানা। ওদিকটা পরিষ্কার জল, ওখানে কত পাখি বসে আছে। তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক। Cheers. Cheers. শিলিগুড়ি টু কুচবিহার এবং পরের দিন কুচবিহারে তোমরা কিভাবে ঘুরবে সে সমস্ত কিছু তোমাদেরকে একটা ভিডিওতে আমি শেয়ার করলাম। তো তোমরা চাইলে এভাবে ঘুরতে পারো কুচবিহার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো। তাহলে আজকে টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে।